এরপর সৌজন্যমূলক সব বিদায় শেষে আনায়া আবারও চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ তখনই মনে পড়ল যে সে তার ব্যাগ না নিয়ে নিচে নেমে এসেছে। এখন যেন আনায়ার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে হলো। শেষে আর সময় নষ্ট না করে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। নিজের কেবিন থেকে ব্যাগটা নিয়ে যেই না আবার সিঁড়ির উদ্দেশ্যে অগ্রসর হবে অমনি অন্ধকারে কারোর সাথে ধাক্কা লেগে থাপাত করে সোজা নিচে, সঙ্গে তার সেই ভুবন ভুলানোর মতো চিৎকার, আমার হোয়াট দ্য হেল, এইভাবে চেঁচানো বন্ধ করো। হঠাৎ আবারও ধমক শুনতে আনা চোখ। আশেপাশে এবার সত্যি অনেকটা অন্ধকার, কেউ থাকলে তা ঠিক বোঝার উপায় নেই। আর এখানে আনা তো মাথায় বস্তা, খানিকটা টেনশন নিয়ে ঘুরছে। আনা নিজেকে তড়িৎ তটস্থ করে বলল, এটা কেনেথ। আসলেই আজ সে গাধা, ছাগল, হাঁস, মুরগি সবকিছুর মতোই কার্যক্রম করছে, শুধু ব্রেনটাই খাটাচ্ছে না। তবে এরই মাঝে সবচেয়ে কষ্টের বিষয় হলো দুবার ধপাত করে পড়ে নিচে যাওয়ায় তার কচি কোমরখানা যা যে অবস্থা। এসব নিয়ে নিজেকে যেমন গালাগালি করছে, তেমনই কেনিথকেও বাদ দিচ্ছে না। কেনিথের এমন ভূত পিশাচের মতো চলাফেরা করাটা কি খুব জরুরি? স্বাভাবিক মানুষের মতো কি থাকা যায় না? বিষয়টি এমন হলো, মানুষদের মধ্যে না থেকে নিম গাছ, তেঁতুল গাছ, বেল গাছে গিয়ে থাকলেই তো হয়। আনা উঠে দাঁড়িয়ে নিজের ফোনের লাইটটা ভালো করে ধরতেই কেনিথ আর আশপাশটা কিছুটা পরিষ্কার হলো এবং আনা আমতামতে করে বলা, সরি স্যার, তাড়াহুড়োই খেয়াল ছিল না। আপনার কোথাও লাগেনি তো? কেনিথ অকপচই বলা, নিচে তুই পড়ে গিয়েছিলি, আমি না। আনা বোকার মতো চেহারা বানিয়ে বলা, ও হ্যাঁ। বাড়ি না গিয়ে এখানে কি করছিলি? বাড়ি যাব তো, ব্যাগটা ভুলে রেখে চলে গিয়েছিলাম আর কি। কেনিথ আর কিছু না বলে সোজা লিফটের দিকে অগ্রসর হতেই লাগলো। এদিকে আনা থম মেরে কিঞ্চিত সময় নিয়ে দাঁড়িয়ে থাকতেই তার মস্তিষ্ক তাকে জানান দিতেই সে দৌড়ে সেই সিঁড়ির দিকে অগ্রসর হতে গিয়ে কেনিথের কণ্ঠস্বর শুনে থেমে গেল। ওদিকে কেন যাচ্ছিস? আনা পাশ ফিরে তাকিয়ে দেখলো কেনিথ লিফটের সামনে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে। আনা ওর কথার উদ্দেশ্য বুঝতে পেরে ওর দিকে এগিয়ে যেতে কেনিথ সামনের দিকে মুখ ঘুরিয়ে লিফটের ভেতরে চলে গেল। আনাও আর দেরি না করে লিফটের ভেতরে গিয়ে কেনিথের পাশে গিয়ে কিছুটা পেছনে দাঁড়ালো। লিফটের ভেতরে হালকা আলোর মাঝে লিফট ক্রমশ নিচে নামছে, আর এদিকে আনার বুক ধকধক করছে, যেন উপরে উঠছে। লিফটের ভেতরে তো চলে এসেছে, কিন্তু কেনিথ যে তার পাশে থাকলে কলিজাটা, ফুসফুস, হৃৎপিণ্ড সব শুকিয়ে যায়। এই কথা মাথায় রাখবে কে? আনা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করলো। তার মনে মনে বলতে লাগলো, এমন সিচুয়েশন যেন আমার শ্বশুর কপালেও না জোটে। গত কিছুক্ষণ ধরে জীবনটা আমার যা যায় উপক্রম। এদিকে আনা যে নিজেকে স্বাভাবিক রাখতে নিজের দু হাত মুঠো করে কচলে যাচ্ছে, এটা আর কেনিথের আর চোখের আড়াল হলো না। মনের মাঝে নানান ভাবনার পর শুধু ওই বাঁকা হাসিটাই হাসল। যাই হোক, শয়তানি হাসি বললেও ভুল হবে না কিছু। হয়তো এই হাসি বর্তমান কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। নিচে নামতেই কেনিথ পার্কিং এরিয়া থেকে কেনিথের গাড়ি পর্যন্ত আনা কেনিথের পেছন পেছনই গেল। কিন্তু এরপর সে কি করবে? আনা চুপটি করে রাস্তার পাশে দাঁড়িয়ে চিন্তিত চিত্তে কিছু ভাবনা চিন্তায় অবস্থা নাজেহাল করছে। আর এদিকে কেনিথ নিজের ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে রাস্তায় এসে আনার থেকে কিছুটা সামনে দাঁড়িয়ে। কেনিথ গাড়ির ভেতর থেকে আনার সকল কিছু পর্যবেক্ষণ করছে। এদিকে আনা ঘড়িতে তাকিয়ে দেখলো যে পুরো 12:30। এদিকে তার সামনে শেষ উপায় বলতে কেনিথ আর তার গাড়ি, কিন্তু সেটাও যে কখনো ফুরুত করে চলে যাবে কে জানে। গিয়ে যে কেনিথের কাছে হেল্প চাইবে তার সাহস হচ্ছে না। যদিও এর আগে একবার হেল্প নিয়েছে, তবুও এই কয়েকদিনে তার জীবনের লক্ষ্য বলতেই এই লোকটা থেকে দূরে থাকা, অথচ ঘুরে ফিরে উদ্ভট কেনিথের কাছেই স্বর্ণপন্ন হতে হয়। আনা একটা দীর্ঘশ্বাস ফেলে কেনিথের গাড়ির দিকে এগিয়ে গেল। গিয়ে মাথাটা কিছুটা নিচু করে কেনিথের উদ্দেশ্যেই বলল, স্যার একটা হেল্প লাগতো, বাড়ি যেতে হবে। কেনিথ জানতো এমন কিছুই হবে, তাই সে কিঞ্চিত মুচকি হাসল। কেনিথ স্টিয়ারিং এ এক হাত রেখে সামনের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বলল, ফার্স্ট। আনা ফ্রি কুচকে আবার তড়িৎ সোজা করে বলল, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। এই বলে আনা তাড়াতাড়ি দরজা খুলে কেনিথের পাশে বসে পড়ল। আর মনে মনে অনেকটা খুশি হয়ে বলতে লাগলো, ব্যাটাকে যতটা তার ছেঁড়া ভেবেছিলাম ততটা না। আনা সিট বেল্টটা
লাগাতে কেনিত গাড়ি স্টার্ট দেওয়ার জন্য উদ্যোগ হলো। এরপর সেই করে গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। গাড়ির স্পিডটা যথেষ্ট বেশি ছিল, তবে সমস্যা বাঁধলো আজ কেনিত গাড়ির জানালা আর বন্ধ করেনি, বরং খুলে রেখেছে, যেই কারণে বাইরে থেকে বাতাস গাড়ির ভেতরে প্রবেশ করে আনায়ার খোলা চুলগুলো সব এলোমেলো করে দিচ্ছে। দু হাত দিয়ে কানের পাশে গুজেও কাজ হলো না। তবে যখন বিরক্তিতে চুল ঠিক করতে গিয়ে পাশে নজর পড়লো, তখনই সে আঁতকে উঠল। তার চুলগুলো গিয়ে সব কিছুক্ষণ পরপরই কেনিতের মুখে আশ্রয় পড়ছে, অথচ কেনিত নির্বিকারে গাড়ি চালিয়ে যাচ্ছে। কিন্তু আনায়ার এটা দেখে কলিজাই শুকিয়ে গিয়েছে। মনে মনে ধোয়া ধুরুত পড়তে ভাবতে লাগলো, এই বেড়া এখনো কোনো রিয়েক্ট করেনি, মানে নিশ্চিত মারাত্মক ক্ষেপে আছে তার উপর। আনায়া চমকে উঠলো এই ভেবেছে। আনায়া আগে পিছনে ভাবনা চিন্তা রেখে তড়িৎ নিজের বড় বড় চুলগুলো নিয়ে খোপা করতে লাগলো। কিন্তু হঠাৎই পাশ থেকে খুব খুব করে কাশির আওয়াজ শুনতে আনায়া আর চোখে তাকিয়ে দেখলো কেনিত সামনের দিকে তাকে গাড়ি চালাচ্ছে আর কেসে যাচ্ছে। সে ভাবলো বাইরে ঠান্ডা বাতাসের জন্যই হয়তো এমন হচ্ছে, অথচ কাহিনী কিছু ভিন্ন। আর যাই হোক, আনায়ার দু হাত উঁচিয়ে চুল বাঁধার দৃশ্য আর চোখে খেয়াল করতে গিয়ে কেনিতের বিপত্তি বেঁধে গিয়েছে। এদিকে আনায়া তাড়াহুড়ো করে চুলগুলো খোপা করে বলল, স্যার, বাইরের বাতাস বেশি ঠান্ডা লাগলে বন্ধ করে দিতে পারেন। আনায়ার কথায় কেনিত কিছু বলল না, উল্টো তার কাশিও কমছে না। এদিকে গাড়িও সে ভালো স্পিডে চালিয়ে যাচ্ছে। আনায়া কি করবে হঠাৎ বুঝতে না পেরে নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে সেটাই খুলে কেনিতের মুখের সামনে ধরল। অমনি কেনিত গাড়ির স্পিড কমিয়ে দিয়ে আনায়ার দিকে তাকালো, আর আনায়া বেচারি কেনিতের হুট করে তাকানো দেখেই ফরকে গেল। তবুও স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলো, স্যার, গাড়িটা থামিয়ে পানিটা খেয়ে নিন, অথবা আপনি হাঁ করুন, আমি বরং। এরই মুহূর্তে কেনিত নিজের মুখ হা করতে আনায়া আর নিজের কথা সম্পূর্ণ করলো না। কয়েকবার চোখের পলক ফেলেই কেনিতের মুখে পানি ঢেলে খাইয়ে দিল। কেনিত একবার মুখে নিয়ে তড়িৎ মুখ সরিয়ে নিল, আর আনায়াও কিছু বলল না, যেহেতু কাশি থেমে গিয়েছে। তবে সমস্যা আর কি। তবে শেষবারের মতন আনায়া আর চোখে আরেকটি বার কেনিতকে আর চোখে দেখে মনে মনে বলল, যত যেমনই হোক না কেন, লোকটা তার ছেঁড়া বড় ভাই হিসেবে কিন্তু একদম পারফেক্ট। এই ভেবেই সে মুচকি মুচকি হাসতে লাগলো। আর এদিকে কেনিত নিজের প্রতি বিরক্ত। এভাবে উইক খাওয়া মোটেও তার জন্য স্বাভাবিক বিষয় নয়। তার ক্ষেত্রে এমনটা মোটেও কাম্য নয়। তাকে নিজেকে নিজের কন্ট্রোল করতে হবে। এভাবে দুর্বল হয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কেনিত 10টার দিকে নিজের অফিসে এসে তার কেবিনে ঢুকে আনায়াকে অমন অবস্থায় দেখতে পায়। আর ঠিক তখনই ও নিষ্পাপ ঘুমন্ত চেহারার উপর মুহূর্তেই ক্ষণিকের জন্য আসক্ত হয়ে পড়ে। নিস্তব্ধ অগোছালো রুমটা কিছুটা সব কিছু এড়িয়ে আনায়ার ঠিক সামনাসামনি চেয়ারে বসে পড়ে। এরপর ঠিক আনায়ার মতো ডেস্কে এক হাত ছড়িয়ে তাতে মাথা রেখে আনায়ার ঘুমন্ত চেহারার দিকে দেখতে থাকে। আনায়ার সেই ঘুমন্ত চেহারার চিন্তার ছাপ আর গালে পড়া কিঞ্চিত চোল দেখেই মাঝে মধ্যে মুচকি হাসিও ফোটে। তবে সেটা তার সেই বাঁকা কিংবা শয়তানি হাসি নয়, বরং আনার নিষ্পাপ ঘুমন্ত চেহারার মতোই এক প্রাণবন্ত হাসে। আর এসব নিয়ে কেনিত নিজের উপর বিরক্ত। তখন অমন সব কাজ করা, আর এখন আবার সেই একই কাহিনী। এখনকার মতো তখনও অবশ্য আনায়া কিছু টের পর সামনে নিয়েছে। মনে মনে নিজের রাশিয়া যাওয়াটাকে দোষারোপ করছে। ওখানে গিয়ে একদম ফ্যামিলি ম্যাটেরিয়ালে রোগ ধরেছে। তবে এই রোগ কিভাবে ছাড়াতে হয় তা কেনিত ভালো করেই জানা আছে। আনার বাড়ির সামনে এসে কেনিত তার গাড়িটা থামালো। বাড়ি পৌঁছাতে এখন প্রায় রাত 2টা ছুঁই ছুঁই। এত রাতে মানুষের আনাগোনা থাকার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আনায়াকে কেনিতের গাড়ি থেকে তার বাড়ির সামনে নামতে দেখাটাও। আনায়া দেরি না করে কেনিতকে ধন্যবাদ দিল ঠিকই, কিন্তু কেনিত আর ওসবে পাত্তা দেয় নাকি। কোনো কিছু না বলে সোজা গাড়িটা ঘুরিয়ে নিজ গন্তব্যে চলে গেল। এদিকে আনায়া আর এসব কিছু মনে করে না। এসব তার কাছে অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে। আধারে ঢাকা রাত আর আশেপাশে ঝিঝি পোকাদের গাছ ছমছম করার মতো আওয়াজ ভেসে বেড়াচ্ছে। তবে আনায়া এবার আর তেমন ভয় পেল না। মুচকি হেসে নিজের বাড়ির উদ্দেশ্যে অগ্রসর হলো। আনায়া বাড়ির মেইন গেটে পার হয়ে সদর দরজার কাছে এসে চাবিতে দরজা লক খোলায় ব্যস্ত। এমন সময় হঠাৎ আনায়া চাবি ঘোরাতে থাকা হাতটা থেমে গেল। চোখে মুখে আকস্মিকভাবে সন্দেহ আর চিন্তার ছাপ পড়লো। চারিপাশে ছিচি পোকাদের ডাক আর দমকা ঠান্ডা বাতাস যেন পরিবেশটাকে আরো ভীতিকর করে তুলেছে। আনায়া হুট করে কেনিতের একটা কথা বারবার মনে হচ্ছে, যা এতক্ষণ
মাথায় আসেনি। কেনিত তখন ধমক দেওয়ার সময় তাকে তারা নামে ডেকেছিল, কিন্তু এটা কি করে সম্ভব? এই নামটা তার পরিবার ব্যতীত আর কারো জানার কথা নয়। এর চেয়েও বড় বিষয়, তার পরিবার এই নামটা বহু বছরেও কেউ মুখে আনেনি। আর না, এই নামে কখনো তার বার্থ সার্টিফিকেট, একাডেমিক কিংবা জব যাই হোক না কেন, কোথাও তার এই নাম ব্যবহার করা হয়নি। যদিও এইসব তারা বাবার ইচ্ছেতেই হয়েছে, কিন্তু এই নাম তো কারো জানার কথা নয়। এমনকি ইনাও হয়তো জানে না তার নাম তারা। সেখানে কেনিত কিভাবে জানলো তার এই নাম? কিভাবে? সারা রাত আনায়ার নানার চিন্তা ভাবনায় চোখে ঘুম আসেনি। সবসময় তার মস্তিষ্ক একটাই চিন্তা করেছে যে কেনিত কি করে তার নাম জানতে পারল, ঠিক কি করে। আবার অতিরিক্ত চিন্তায় তার একটা সময় পর মনে হয়েছে যে কেনিত তাকে এই নামই হয়তো কিছুই ডাকেনি, হয়তো অন্য কিছু বলেছে। আর তার মনে এখন সন্দেহ যাচ্ছে, কখনো এটা মনে হয়েছে তো কখনো ওটা। সবকিছু মিলে গুলিয়ে ফেলার অবস্থায় হয়েছিল তার। একসময় অতিরিক্ত মাথা ব্যথা নিয়ে ভোর রাতে কিছুক্ষণ আগে ঘুমাতে পেরেছে, কারণ তখন তার মনে আরো কিছু সন্দেহ এক হয়ে জেগে উঠেছিল। সেই শুরুর দিকের ঘটনাটায় তার জামা আর কেনিতের নিয়ে এক বিদঘুটে কল্পনা। আনায়া সব সময় সেই বিষয়টিকে তার অতিরিক্ত চিন্তা আর কল্পনা হিসেবে নিজেকে বুঝ দিয়েছে। তবে এখন যখন কেনিতের ছোট্টখাটো বিষয়গুলোকে সে এক করতে চায়, তখন মাথাটা পুরোই গুলিয়ে যায়। কিভাবে যেন মনে হতে থাকে সবকিছু সত্যি, আর কেনিত কোনো সাধারণ মানব নয়, সে নানান রহস্যে ঘেরা এক মানব। আর পরক্ষণে সেদিনের রক্তের বাচ্চবে ডুবে থাকার বিষয়টি মাথায় আসে, ভাবতেই থাকে সে যা ভাবছে সব ভুল। এসবও কি কখনো হয় নাকি? সেই কল্পনায় তো সে কেনিতকেও চাপাতি হাতে বসে থাকতে দেখেছিল। এসব সত্যি হলে নিশ্চয়ই সে আজ বেঁচে থাকতো না। তার সবচেয়ে বড় বিষয়, কেনিত একজন নামকরা রকস্টার হয়েও এমন পিশাচদের মতো কোনো কাজ করবে কেন? সারা রাত এত চিন্তা ভাবনা করেও লাভ হয়নি। শেষমেশ কোনো না কোনো ভাবে কিছুই সন্দেহ থেকেই যায়। এজন্য আনা বাধ্য হয়ে বিষয়টি নিয়ে খাটাখাটি বন্ধ করে দিয়েছে। এমনিতেই সারা রাত ঠিকমতো ঘুম হয়নি, আর এখন সকাল সকাল ইনার অত্যাচার। সেদিন রাতে বাধ্য হয়েই আনা ইনার ইচ্ছে মানতে রাজি হয়েছে। প্রমিস করেছে যে তাকে ভিকের কাছে নিয়ে যাবে দেখা করার জন্য। আর সেই অনুযায়ী কথা ছিল ভিকে যখন অফিসে আসবে সেদিন যেন তাকে নিয়ে যাওয়া হয়। সকাল সকাল আনা মুখ ফুসকে কেনিতের অফিসে ফেরার কথাটা ইনায়াকে বলেই ফেলেছে। আর এতেই শুরু হয়েছে ওর খ্যান। আর প্রচন্ড বিরক্ত হচ্ছিল বিধায় বলে দিয়েছে ভার্সিটি থেকে ফিরে এসে তাকে সঙ্গে করে অফিসে নিয়ে যাবে। আনা ভার্সিটির জন্য তৈরি হবে, এরই মাঝে শিকদার বাড়িতে হঠাৎ ইমনের আগমন। ইমনকে দেখে আনা কিছুটা অবাক হলো, কারণ ইমনের ফিরতে আরো কিছুদিন লাগার কথা ছিল। কিন্তু এখন দেখায় খুশি হলো। ইমনকে বসতে দিয়েই আনা খেয়াল করলো যে ও আজও এমনি আসেনি, বরং হাতে কিছু গোলাপ ফুলের তড়া এবং ছোট একটি গিফট বক্সও রয়েছে। ইমন সেগুলো আনায়াকে দিতেই আনায়া বলল, ভাইয়া এসব কি? ইমন মুচকি হেসে বলল, এইসব আমি নই, তোমার বিলাতি জামাই পাঠিয়েছে। আই মিন গিফটটা ও পাঠিয়েছে, আর ফুলগুলা আমাকে কেবিনে দিতে বলেছে। আনায়া কিছু কপাল কুচকে বলল, হঠাৎ এইসব কেন? ইমন হেসে বলল, আজ আনায়া ম্যামের জন্মদিন, তাই। আনায়া কিছুটা অবাক হলো এটা শুনে। আসছে তার জন্মদিন, এটা তো তার মাথাতেও ছিল না। আর এদিকে রেহান সেই সুদূর থেকে তার জন্য এত কিছু ব্যবস্থা করেছে, ভাবতেই অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আনায়া পাশে ফিরে তাকিয়ে দেখলো ইনা মিটিমিটি করে হাসছে। তা দেখে আনায়া বলল, হাসছিস কেন? তুই না প্রতি বছর ঢং করে 12টা বাজতেই উইশ করিস, তা এই বছর কি হলো শুনি? ইনা মুচকি হেসে অকপটে বলল, এই বছরটা বিলাতি দুলাভাইয়ের জন্য ছাড় দিয়েছি। বেচারা বিলাতি দুলাভাই কাল রাতে ফোন করে বলেছিল আমায় যেন এবার সবার আগে বার্থডে উইশটা সেই করতে পারে, আর এজন্য তাকে সুযোগ করে দিতে হবে। আনায়া ফিকুচকে তাকাতে পাশ থেকে ইমন বলল, সরি বোন, তোমার বিলাতি জামাই এসব গিফট কাল রাত 12টার আগেই দিতে বলেছিল। আরও তখনই তোমাকে উইশ করতো, কিন্তু আমার বাইরে থেকে ফিরতে ফিরতে ভোর হয়ে গিয়েছে, এর জন্য এসব আর দিতে পারিনি। আর এখন তোমাকে কেন উইশ করতে পারলাম না, কারণ এটা আমার শাস্তি, ঠিক সময় কাজটা করতে পারিনি বলে। আনায়া কপাল খুঁচকে বলল, এসব কেমন ছেলে মানুষই কাজকর্ম? ওকে এসব করতে বলেছেটাকে? ওয়েট করেন, আমি এখনই ফোন করছি। ইমন আনায়ার ঝগড়া বাঁধানোর প্রস্তুতি দেখে সে অপ্রস্তুত সুরে বলল,
আরে আনায়া, ইমন বলতে দেরি আর আনায়া রেহানকে ফোন করতে দেরি নেই। রেহানকে ফোন করতেই অপর প্রান্ত থেকে আওয়াজ এলো। হ্যাপি বার্থডে জান, গিফট পছন্দ হয়েছে? রাতেই উইশ করতাম কিন্তু দুবার ফোন করেও পাইনি, আর পরে ভাবলাম একেবারে গিফট দিয়েই উইশ করব। 1 মিনিট, আমার আগে তোমাকে আবার কেউ উইশ করেনি তো? আনা এক নাগারে বলা কথাগুলো শুনে হালকা কপাল কুঁচকে বলল। না, কিন্তু এসব কি রেহান? এসব কেন করতে গিয়েছিল আমি আগেও? রেহান আনাকে থামিয়ে বলল। তোমার ধমক ধমকি রাখো, আগে বলো গিফটটা পছন্দ হয়েছে কিনা। আনা নির্বিকার বলল। এখনো খুলে দেখিনি। রেহান অবাক সুরে বলল। খুলে দেখার আগেই ফোন দিয়ে ধারাধারি শুরু করে দিতে চাচ্ছ? ওটা খুলে দেখার পর কি করবে কে জানে। কেন, কি পাঠিয়েছো তুমি? আনা কপাল কুঁচকে কথাটা বলতেই বলতেই জিনিসটার গায়ের থেকে র্যাপিং পেপারটা সরাতেই পাশ থেকে আনা অবাক সুরে বলল। আইফোন 15 প্লাস। ইনার দিকে তাকিয়ে আনা আইফোনের বক্সটা দেখে গম্ভীর মুখে টেবিলের উপর রাখলো। কণ্ঠস্বর গম্ভীর করে রেহানকে কিছু একটা বলতে যাবে, তার আগে রেহান বলল। ফোন কি লাউডস্পিকারে? আনা নিজেকে দমিয়ে বলল। না, কেন? এটা শোনা মাত্র রেহান তড়িৎ বলতে লাগলো। প্লিজ আমার সাথে আর রাগারাগি করবে না। তোমাকে আগে যখন ফোন দিয়েছিলাম তখন তুমি নেওনি। শুধু ফোন কেন, তুমি কোনো কিছুই নেওনি, কারণ তুমি এসব পছন্দ করো না। কিন্তু এখন কোনো মানা করতে পারবে না। আমি এটা তোমার বার্থডে গিফট হিসেবে পাঠিয়েছি, তো এখন তোমাকে নিতেই হবে। আনা কিছুক্ষণ গম্ভীর মুখে চুপ থেকেই বলল। সবই ঠিক ছিল, কিন্তু এত দামি ফোন দিতে কে বলেছিল? রেহান হেসে বলল। আমি আমার বউকে যেমন তেমন বার্থডে গিফট দেবো নাকি? দিলে অবশ্যই বেস্ট কিছুই দেব। ও হ্যাঁ, আরেকটা জিনিসের কথা তো ভুলেই গিয়েছি। ফোনটাকে যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি সেটার সাথে কিন্তু একটা কাগজও চিঠিও আছে। একটু দেখো তো পেয়েছো কিনা। আনা খেয়াল করে গিফট পেপারটা হাতে নিয়ে দেখলো সেখানে একটা চিঠি ভাঁজ করে স্কচ টেপ দিয়ে আটকে রাখা। আনা ওই স্কচ টেপটা খুলতে খুলতে বলল। এটাতে আবার কি দিয়েছো? আনার কথা শুনতেই রেহান তৎক্ষণাৎ বলতে গেল। আনায়া, আনায়া, ওটা প্লিজ এখন খুলে পড়তে যেও না। রেহানের কথা শুনে আনা থেমে গিয়ে কপাল কুঁচকে বলল। কেন? বুঝোই তো, হবু বউয়ের জন্য লিখেছি। আশেপাশে হয়তো তোমার ভাসুর আর আমার শালিকারও রয়েছে, তুমি ওটা একটু আলাদা করে পড়ে নিও। রেহানের কথা শুনে আনায়া কেসে এবার ডানে বামে তাকিয়ে ইমন আর ইনায়াকে দেখে বলল। ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে তো এখন ফোনে ঠিক মতো পাওয়া যায় না, আর তুমি যখন ফ্রি থাকো তখন আমি ফ্রি থাকি না। এখনো একটু প্যারাতে আছি, তোমাকে আমি সময় করে রাতের দিকে ফোন করব। প্লিজ লাইনে থেকো। রেহানের এই ছোট্ট আবদারটা শুনে আনায়া আর মানা করলো না। রেহানের সাথে আরো কিছু সৌজন্যমূলক কথা বলা শেষে ওকে বিদায় দিয়ে ফোন রেখে দিল। ফোন রেখে দিতেই তার দুপাশ থেকে ইনায়া আর আনায়া চিৎকার করে তাকে জন্মদিনের উইশ করলো। সঙ্গে ইনায়া ওকে একটা রিং আর ইমন একটা ঘড়ি উপহার দিল। আনায়াও হাসি মুখে সেসব গ্রহণ করলো। এরপর আবার আনায়া নতুন ফোনে তার সিম সহ বাকি ডিটেলসগুলো অ্যাড করে আনায়াকে ফোনের খুঁটিনাটি বিষয়গুলো বোঝালো। সব শেষে যাওয়ার আগে ইনায়ার সাথে ইমনের কথায় লেগে গেল। ইমন যে এতদিন তার কাছ থেকে কেনিতের বিয়ের বিষয়টি গোপন করেছে এটাই হলো মূল কারণ। এরপর ইমন তাকে কিছু একটা বুঝে সুঝে ম্যানেজ করলো। শর্ত হিসাবে আজ তাকে কেনিতের সাথে দেখা করাতে হবে, এইটাই ফাইনাল। আনায়া আর ইমন আর তর্ক না করে ওর শর্তে রাজি হয়ে যায়। বাকিটা কি হবে তা ইনায়া নিজেও ওখানে গেলেই বুঝে যাবে। কেনিত ইনায়ার সাথে তো দেখা করতে চাইবেই না, এটা তো শিওর। বাকি না হয় ওকে ওখানে থেকেই একটু ঘুরিয়ে আনলে আর তেমন কি সমস্যা হবে। আনায়া, ইনায়া আর ইমন আজ তিনজনে মিলে একসাথে কেনিতের অফিসে এসেছে। আনায়া আর ইনায়ার সাথে ইমনও ভাবলেও আজ একটু দেখা করে যাবে পুরনো কলিগদের সাথে। সেই উদ্দেশ্যে দুজনকে সাথে নিয়ে আসা। ইনায়াকে যদি কেনিতের সাথে দেখা করানো যায় তবে তো ভালোই, আর তা না হলে কিছুই করার নেই। ইনায়া কেনিতের জন্য যতই পাগলামো করুক না কেন, ওর ইচ্ছে পূরণ না হলে নিশ্চয়ই কোনো সিন ক্রিয়েট করবে না। এমন মেয়ে অন্তত ইনায়া নয়। ইনার পরনে সাদা রঙের এক সিম্পল গাউন, বড় বড় চুলগুলো ফ্রান্স বিনুনি করা। এমনিতেই ইনায়া কখনো প্রসাধনী জিনিস ইউজ করে না, কারণ তার ওসব মেকআপ করতে কখনোই ভালো লাগে না। আবার
তার এসবের প্রয়োজনও পড়ে না। ন্যাচারাল লুকে অসম্ভব সুন্দর লাগে ওকে। অন্যদিকে আনাও সিম্পল সাদা রঙের একটা লং কুর্তি আর সাধারণভাবে পরিপাটি হয়ে এসেছে। চোখে মুখে একটু কিছুটা ক্লান্তির ছাপের পাশাপাশি কিছুটা টেনশনও হচ্ছে। ইমন এসে পুরনো কলিগদের সাথে গল্প জুড়ে দিয়েছে। এই জন্যই আনা শুধু ইনায়াকে নিয়ে উপরে ফ্লোরে চলে গেল কেরিতের সাথে আনায়াকে দেখা করাতে। আশেপাশে বিকেলের সময় ফুরিয়ে এসেছে, সন্ধ্যা হতে চলল। আনায়া প্রথমে ইনায়াকে কেনিতের খোঁজ নিতে গিয়ে জানতে পারলো কেনিত এখনো আসেইনি। সঙ্গে আবার এটাও বলল যে উপরের ফ্লোরের কি যেন একটা কাজ রয়েছে যা আনায়া এসেই যেন সম্পূর্ণ করে ফেলে। এই জন্যই সে ইনায়াকে নিয়ে নিজের কেবিনে চলে গেল। ইরা, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আমি না আসা পর্যন্ত কিন্তু তুই এখানেই থাকবি। ইনা ও বোনের কথায় খুশি মনে রাজি হয়ে গেল। এদিকে আনায়াও দেরি না করে নিজের কাজে চলে গেল। কিন্তু তার মাথার মধ্যে এখনো একটা কথা চিন্তা ঘুরছে যে সে কেনিতকে কি বলবে। এটাই বলবে যে ওর বোন তার সাথে দেখা করতে এসেছে? এটা বলে কেনিত রাজি হবে, নাকি এই কেনিত আবারও রেগে উল্টো পাল্টা রিয়াক্ট না করে বসে? আনা এসব বিড়বিড় করতে করতে উপরে চলে গেল। আর এদিকে বেচারি ইনায়া একা একা রুমের মধ্যে থেকে বোর হতে লাগলো। মন তো ওর তার ছটফট করছে কেনিত না আসা পর্যন্ত। একবার পুরো অফিসটা ঘুরে দেখার, কিন্তু রুম থেকে বের হলেই তো তার বোন রেগে আগুন পাখি হয়ে যাবে। আনা নিজের কাজ শেষ করে তার কেবিনে আসতে চমকে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো ইনায়ার রুমে কোথাও নেই। আনা মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, এই মেয়ে আবার কোথায় গিয়েছে? আসার সময় তো আশেপাশে কোথাও নজরে পড়লো না। তবে কি নিচে ইমন ভাইয়ের কাছে চলে গিয়েছে? এছাড়া আবার কোথায় যাবে? আচ্ছা, যদি বেশি ছটফট করতে করতে আশেপাশে কোনো গোলমাল করতে থাকে তবে? আনা তুই শেষ আজ। মনে মনে এইসব ভেবেই তড়িৎ রুম থেকে বেরিয়ে আর ইনার খোঁজ করতে যাওয়ার সুযোগ হলো না। তার আগে একজন এসে তাকে জানিয়ে গেল কেনিত নাকি চলে এসেছে আর এসেই তাকে ডেকেছে। আনা একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে কেনিতের কেবিনের দিকে এগোতেই লাগলো। অথচ তার মন ছটফট করছে ইনার খোঁজ নিতে। একবার ইমনকে ফোনে জানালে ভালো হতো, কিন্তু এটা ভাবার আগেই খেয়াল করলো সে কেনিতের রুমের সামনে চলে এসেছে। বাধ্য হয়ে নিজের মনকে কিছুক্ষণ শান্ত করে সিদ্ধান্ত নিল কেনিতের সাথে দেখা করেই ইনায়াকে খুঁজতে যাবে। আর এটাও ভেবে নিল যে ইনায়াকে এবার পেলে সোজা ইমনের সাথে বাড়ি পাঠিয়ে দিবে আর মন মুখ মস্তিষ্ক থেকে কেনিতের নামটা গায়েব করে দেবে। ওর সাথে দেখা করানোটা তো এখন বহু দূরের কথা। 2 মিনিট কোনো কিছুতে ধৈর্য নেই মেয়েটার। দিন দিন যেন উচ্ছনে যাচ্ছে। দরজা যেহেতু খোলাই ছিল তাই আনায়া সামান্য আওয়াজ করি দরজা খুলে আওয়াজ করল, ইয়েস। আনায়া উত্তর পাওয়া মাত্রই সম্পূর্ণ দরজা খুলে আবারও পুনরায় চাপিয়ে দিয়ে সামনে তাকাতেই তার চোখ ছানা পড়া। আদৌ সে যা দেখছে এসব কি সত্যি নাকি ভ্রম? আনায়া চোখে মুখে অবাধ বিস্ময়। কেনিতের ডেস্কের এক পাশে এক পা ফ্লোরে দিয়ে ভর দিয়ে উল্টো করে বসে রয়েছে আর কেনিতের পাশে তার চেয়ারে বসে থেকে আনায়া গুণধর বোন মনের সুখে চকলেট খাচ্ছে। আবার টেবিলের ওপর কয়েক রকমের চকলেট সীমিত পরিসরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইনায়াকে দেখে প্রচন্ড হাসি খুশি মনে হচ্ছে। হয়তো কেনিতের সাথে কোনো কিছু নিয়ে কথা বলছিল। তবে আনায়া ভেতরে প্রবেশ করতে চোখে মুখে প্রফুল্লতা নিয়ে বলল, আপু তুমি এসেছো? ইনার কথায় কেনিত পেছনের দিকে থাকে নির্বিকারে। একবার আনায়াকে দেখে আবারও সামনের দিকে ইনার দিকে তাকালো, তবে কোনো কিছু বলল না। এদিকে আনা এখনো নিজে বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। কি বলবে তাও বুঝে উঠতে পারছে না। তবু নিজেকে তটস্থ করে নরম সুরে বলল, ইনায়া, তুই এখানে আমাকে না জানিয়ে কখন? আমি জাস্ট রুম থেকে বেরিয়ে আশপাশটা ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ ভিকেকে দেখে ডাক দিলাম, তো পরে ভিকের সাথেই এখানে চলে এসেছি। প্লিজ আমাকে বকবে না। ইনা ওভাবে বসে বসে চকলেট খেতে খেতে কথাগুলো বলল। ওর কথাবার্তা দেখেও আনা কিছুটা অবাক হলো। অন্যান্য সময় হলে ইনা নিশ্চিত তার কাছে এসে সরি বলে মানানোর চেষ্টা করতো, কিন্তু এখন তো পুরোপুরি ভিন্ন কিছু দেখছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মনে কোনো ভয় ডর নেই, আর থাকলেও সেটা কেনিতের সান্নিধ্যে এসে উড়েই চলে গিয়েছে। মনে হচ্ছে যেন কেনিতি ওর প্রোটেক্ট করার জন্য বসে রয়েছে। আনা কিছু বলতে যাবে তার আগেই ইনার পাশের ডেস্কে বসে থাকা কেনিত ইনার উদ্দেশ্যেই বলা, তোমার বোন তোমাকে বকাও দাও। এটা শুনে ইনা যেন কিঞ্চিত আহ্লাদি সুরেই বলে উঠল, শুধু কি আমাকে বকে? ইউ নো হোয়াট ভিকে, আমার সাথে সাথে রাত দিন তোমাকেও বকতে থাকে।
আনায়া যেন এটা শুনতেই মাথা গরম হয়ে গেল। এই মেয়ে কি নিজের মায়ের পেটের বোনকে সিংহের মুখে ফেলতে চাচ্ছে? অন্যদিকে কেনিত আনার দিকে তাকালো না, বরং কিঞ্চিত বাঁকা মুচকি হেসে বলল, আমাকে কি বলে বকে? ইনায়া যেন নিজের কথার ঝুলি নিয়ে বসার প্রস্তুতি নিল। উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো, কি বলে বকে না সেটা বলো। সব সময় বলতে থাকে তুমি নাকি আমাদের মতো ছোটখাটো কচি কচি ছেলে মেয়ের মাথা খাচ্ছ। দিন দিন মাথায় ভেতর তোমার নেশা ঢুকিয়ে দিচ্ছ। তুমি নাকি নিজেই একটা তারছেড়া পাগল, সঙ্গে আমাদেরও নাকি তারছেড়া পাগল বানিয়ে দিচ্ছ। শুধু তাই নয়, একটি সিক্রেট বলি, আপু কিন্তু তোমাকে ইদানিং তারছেড়া বড় ভাই বলে ডাকে। আমি কয়েকদিন এটা বলতে শুনেছি। ইনার কথার মাঝে কেনিত কয়েকবার পেছনে ফিরে আনার দিকে তাকে বাঁকা হেসেছে। আর এবার তার ছেঁড়া বড় ভাইয়ের কথা শুনে শেষবারের মতো আনার দিকে ফিরে উঁচিয়ে বাঁকা হেসেছে। আনার বেচারি যেন এইবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এর মতো অবস্থা, পারলে গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে ওর। জানে না বাড়িতে গিয়ে ইনার কি অবস্থা করবে, কিন্তু আপাতত নিজের অপ্রস্তুত আর অসহায় চেহারাটাকে স্বাভাবিক করতে হবে। তাই ইনায়াকে বলা, বোন আমার, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, ইমন ভাই ওয়েট করছে। আরো কি দেরি করার ইচ্ছে আছে তোমার? ইনায়া যেন এবার বোনের কথার ধরনা চেহারার ভঙ্গি দেখে কিছুটা ধ্যান ভাঙলো। কি বলতে গিয়ে কত দূর বলে ফেলেছে কে জানে। তার এই বোন আজ তার কি অবস্থা করবে। তবুও যেন কেনিতের নেশা ছাড়ছে না। এতদিন পর নিজের স্বপ্ন পূরণ হয়েছে, আর এই উল্লাসে সে নিজেকেই ভুলে গেছে। সঙ্গে আনায়া আসার আগে আরো যে কি কেনিতকে বলেছে সেসব জেনে তো তার বোন তার আগুনেই ঝলসে দিবে তাকে। ইনায়া নিজেকে তটস্থ করে কেনিতের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভিকে, আমি বরং চলে যাই এখন, পরে কখনো সময় সুযোগ করে আসবো। এই বলেই ইনায়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হতে নিলে আবারও পাশ ফিরে কেনিতের দিকে তাকিয়ে বলল, ভিকে, জাস্ট একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ। কেনিত ওর দিকে তাকিয়ে বলল, একটা অটোগ্রাফ দেবে, স্মৃতি হিসেবে রেখে দেব। কেনিত উচকে হাসল, যার অর্থ বুঝে নিয়ে ইনায়া এখন কাগজ টাইপের কিছু খুঁজতে লাগলো। গাধীর মতন আসার সময় কিছুই আনেনি, এখন কেনিত অটোগ্রাফ দিবে কিসে? ইনায়া উপায় না পেয়ে কেনিতের দিকে ইনোসেন্ট চেহারা বানিয়ে বলল, গাদির মতো কিছু আনিনি, ইটস ওকে, এবার না হয় থাক, পরে কখনো সময় পেলে নিয়ে আসবো। ইনার ইনোসেন্ট চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কেনিত ইনায়াকে সামনের দিকে উদ্দেশ্য করে বলল, ওই সেলফটাই রেড গোল্ডেন কালারের যে ছোট গিটার অ্যাওয়ার্ডটা রয়েছে ওটা নিয়ে এসো। ইনায়া ওর কথা শুনে তড়িৎ কেনিতের ইশারা করা জিনিসটাকে নিয়ে এলো। গিটারটা অন্য কোনো ধাতুর, তবে নিচের অংশটুকু গাঢ় কালচে লাল রং কাঠের, সঙ্গে সামান্য সোনালি স্টিল প্লেটের ওপর কেনিতের নাম লেখা। কেনিত ওটা হাতে নিয়ে উল্টে ডেস্কে থাকা একটা পেন দিয়ে নিচের অফ হোয়াইট অংশটায় আবারও নিজের নামের সাইন এঁকে দিল। এরপর সেটা ইনার দিকে এগিয়ে দিতেই ইনা বিস্মিত হয়ে কেনিতের দিকে তাকালো আর বলল, এটা আমার জন্য? পছন্দ হয়েছে? ইনা প্রফুল্ল চিত্তে বলল, ভিকে, ইউ আর দ্য বেস্ট। আপু আমাকে বলেছিল তুমি নাকি অনেক রাগী, ভয়ঙ্কর, আমার সাথে নাকি তুমি কখনো দেখাই করবে না। কত শত ভয় দেখালো, অথচ তুমি অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। কেনিত নির্বিকারে বাঁকা হেসে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট মাঝে মধ্যে বড়দের কথা বিশ্বাস করে নিতে হয়। চোখে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। ইনা ওর কথায় কি বুঝলো জানা নেই, তবে সে খিলখিল করে হেসে ফেলার সঙ্গে কেনিতের কাছ থেকে বিদায় নিয়ে আনার কাছে গিয়ে বলল, চলো আপু, যাওয়া যাক। এদিকে আনা তো পুরোই তবদা খেয়ে বসে আছে। কেনিতের এত ভালো রূপ দেখে সে নিজের মন প্রাণ আতা কোনোটাকে বিশ্বাস করতেই পারছে না যে এটাই সেই রাগী গম্ভীর কেনিত কিনা। একটা মানুষ এতটা পরিবর্তন কিভাবে? সঙ্গে আবার ইনার জন্য চকলেট সাথে নিজের অ্যাওয়ার্ডটাও দিয়ে দিল, কিভাবে সম্ভব? এই লোকটি এত রহস্যময় কেন? এত কিছুর মাঝে আনাও কেনিতের সব কথাও ঠিকভাবে খেয়াল করেনি, বলে হয়তো তার সন্দিহান মনে হুট করে নতুন সন্দেহ ঢুকে যেত। আনা নিজের বোনের ডাক শুনে নিজেকে তটস্থ করলো। আপাতত নিজেকে স্বাভাবিক করাটা জরুরি। এই ইনাকে না হয় পরেই ঠিক করা যাবে। তাই কিছুটা অপ্রস্তুত সুরে বলল, চল।
আনায়া আর ইনায়া দুজনেই চলে যেতে নিলে পেছনে ঘুরে বসে থাকা কেনিথ অমন অবস্থাতেই বলল। স্টপ। কেনিথের কণ্ঠস্বর শুনে ইনায়া আনায়া দুজনেই কেনিথের দিকে তাকালো। কেনিথ পিছনে ঘুরে তাকিয়ে বলল, ইনায়া, তুমি স্ট্রং গার্ল, রাইট? ইনায়া মাথা ছাকিয়ে বলল, ঠিক। তবে নিচ পর্যন্ত নিশ্চয়ই একাই যেতে পারবে যদি কোনো প্রবলেম না থাকে। তোমার বোনের কাজ এখনো শেষ হয়নি, সো। ইনায়া হয়তো বাকিটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি একাই যাচ্ছি। আর আপু, তুমি মন দিয়ে কাজ করো, আমি তাহলে যাই। বাই বাই। ইনায়া তো নাচতে নাচতে চলে গেল। এদিকে আনায়া পড়লো মাইনকা চেপায়। হঠাৎ কেনিথ কেন তাকে এখানে থাকতে বলল? কিছু আবার করবে না তো? তার সম্পর্কে যে আনায়া এত কিছু বলে তা শুনে তো এবার কিছু করাটা স্বাভাবিক। নিশ্চয়ই এতক্ষণ ইনায়াকে ফুজুম ফাজুম বুঝিয়ে সব শুনেছে আর ভালো মানুষ রূপ ধরেছিল। এবার নিশ্চয়ই নিজের আসল চেহারা দেখাবে। কেনিথ উল্টো দিকে ঘুরে বসে আর আনায়া এদিকে টেনশনে অবস্থা নাজেহাল। এখন কি আদৌ তার কিছু করার আছে? ইচ্ছে করছে দুনিয়া থেকেই চলে যেতে। শুধু এসব আতঙ্কের দুনিয়ায় ফেসে গিয়েছে। তবুও আনায়া নিজেকে কিছুটা স্বাভাবিক করে সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, স্যার, কিছু করতে হবে। কেনিথ আনায়ার দিকে নির্বিকারে তাকিয়ে বলল। এরপর সোজা ডেস্ক থেকে নেমে আনায়ার দিকে এগিয়ে আসতে লাগলো। আনায়া কেনিথের চেহারা ভঙ্গি দেখে কিছুই বুঝতে পারছে না। একদম স্বাভাবিক। একটু আগে যেমন বাঁকা হাসি হাসছিল তেমন কিছুই নেই। উল্টো পাল্টা চিন্তায় একবার ঢোক গেল, কিন্তু কিছু বললো না। এদিকে ওর একদম সামনে এসে দাঁড়িয়ে পকেটে হাত গুজে আনার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। হয়তো সেই নজর অনেক কিছু বলছিল, তবে আনার সেসব বোঝার সামর্থ্য হলো না। আনায়া ভেবেছিল কেনিথ কিছু না করলেও করা কথা আজকে শুনিয়েই ছাড়বে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো আনার দিকে তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শুধু বলল, কিছু না, জাস্ট লিভ নাও। কেনিথ কথাটা বলে আবারও উল্টো ফিরে ডেস্কের দিকে চলে গেল। আনায়া বুঝলো না হঠাৎ এটা কি হলো। তাকে তো কিছুই বললো না, কিন্তু এখন যেহেতু চলে যেতে বলেছে তবে এখানে থাকার কোনো মানেই নেই। আপাতত এখান থেকে সরতে পারলেই হলো। আজ কেনিথের জন্য এক অপ্রত্যাশিত ঘটনা ঘটায় সে কিছুটা বিরক্তি হলো, তবে সহজে উচ্চপাল্টা কাজ করার লোক তো সে নয়। রুহির কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার যেন আদা জল খেয়ে এই কাজে নেমেছে। যে করেই হোক রুহির সন্ধান তার পাওয়া চাই। তাই তো আজ রাত 9টা নাগাদ হঠাৎ সে তার একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে ভিকের অফিসে হাজির। হুটহাট এমন ঘটনা ভিকের অফিসে খুবই দুর্লভ বিষয়। কেনিথের সাথে দেখা করতে হলে আগে তার পারমিশন নিতে হয়। এছাড়া কেনিথ এইসব বিষয়ে কখনো নিজেকে জড়ায় না। বেশি প্রয়োজন হলে এইসব কাজ তার পিএর দায়িত্বে থাকে। কিন্তু আজ কিছুটা ভিন্ন ঘটনা ঘটেছে। হঠাৎই গার্ড কেনিথে ল্যান্ডলাইনে ফোন করে জানালো দুজন পুলিশ এসেছে সিভিল ড্রেসে। তার নিজেদের আইডি কার্ড দেখিয়েছে, কিন্তু গার্ড তাদের ভেতরে যাওয়ার পারমিশন না দিলেও তারা কেনিথের সাথে দেখা না করে যেতে রাজি নয়। কেনিথ বিষয়টি নিয়ে ঘাবড়ালো না, বরং বিরক্তিতে কিছুটা কপাল কুঁচকাল। সঙ্গে গার্ডকেও বললো তাদের যেন ভিতরে আসতে দেওয়া হয়। যেহেতু অফিসের সকল এমপ্লয়ীদের ফোন নম্বর কেনিথের কাছে রয়েছে, তাই কেনিথ গার্ডের ফোন রেখেই আনায়াকে ফোন করলো। এই মুহূর্তে ওকে রুহির কেবিন থেকে কিছু ফাইল আনার জন্য সঙ্গে কেনিথের সঙ্গে থাকতেও হবে। তাই কিন্তু কয়েকবার ফোন দিও যখন আনার ফোন ব্যস্ত দেখলো তখন হঠাৎই কপাল কুঁচকে গিয়ে মেজাজটা কিছুটা বিগড়ে গেল। এমন কি কথা বলছে যে তার ফোনটাই ধরতে পারছে না? চোখে দেখে না নাকি? কেনিথের চোখ মুখ গম্ভীর হলো। সে রুম থেকে বেরিয়ে আনার রুমের দিকে অগ্রসর হতে নিলেই দুজন লোকের কণ্ঠস্বর শুনে আর সামনে এগোতে পারল না। কেনিথ রুম থেকে বেরিয়ে যেই না দরজাটা অতিক্রম করেছে অমনি পাশ থেকে এক মধ্যবয়স্ক লোকের কণ্ঠস্বর শোনা গেল। কি মিস্টার ভিকে, আমাদের আসতে বলে এখন নিজেই পালিয়ে যাচ্ছেন? কেনিথ ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকালো। এরপর সম্পূর্ণভাবে সেই দুজন লোকের দিকে ঘুরে ঘাড় কিঞ্চিত কাত করে থাকা অবস্থাতে বাঁকা হেসে বলল, আমার অফিস থেকে আমি পালাবো? পুলিশ ইন্সপেক্টর আহসান, আই এম রাইট? লোকটি কিঞ্চিত হেসে বলল, আপনার মতো এত বড় মাপের মানুষ আমার নাম জানে এটাই তো অনেক, কিন্তু আমার প্রফেশন তো এতটুকুতেই খুশি নয়। তাহলে চলুন, যে কাজে এসেছি তাকে সম্পূর্ণ করি। লোকটির তচ্ছিলের সাথে বলা কথাগুলো শুনে কেনিথ মুচকি হেসে বলল, এই প্রফেশনে ধৈর্যটা খুব ম্যাটার করে। এত অধৈর্য হলে চলবে?
এই বলে কেনিত আবারও নিজের রুমের দিকে অগ্রসর হলো। তবে যেতে যেতে একবার এক হাতে আবারও আনায়াকে কল করলো, কিন্তু লাভ হলো না। আপনার তো দিনের বেলায় দেখাই মেলে না, এই জন্য শেষমেশ রাতে আসতে হলো। চেয়ারে বসতেই সামনে পায়ের উপর পা তুলে নির্বিকারে বসে রুবিস কিউব ঘোরাতে থাকা কেনিতের উদ্দেশ্যে কথাগুলো পুলিশ অফিসার আহসান বলল। তবে তার কথার উত্তরে কেনিত শুধু মুচকি হাসল। তা দেখে লোকটি কিছুক্ষণ নীরব থাকার পর চোখ মুখ গম্ভীর করে বলল, আপনার অফিসেরই এমপ্লয়ি রুহি, তাকে চিনেন তো? না চেনার কি রয়েছে? যাক, ভালো কথা, শুনে খুশি হলাম। তা সে যে নিখোঁজ এটাও নিশ্চয় জানেন? হুম। কেনিতের আনমনে রুবিস কিউব ঘোরানো দেখে লোকটি বিরক্ত লাগলো, কিন্তু বাধ্য হয়ে এসব সহ্য করলো। এবার কিছুটা কড়া কঞ্চে বলল, তার খোঁজ খবর নেয়ার কোনো চেষ্টা করেছিলেন? না মানে আপনার অফিসেরই একজন আপনার এমপ্লয়ি এভাবে নিখোঁজ, তার খোঁজ খবর? আহসানের কথা শেষ হওয়ার আগে কেনিত অকপটই বলল, পুলিশ অফিসারদের কমন সেন্স যে এমন তা জানা ছিল না। সাধারণ এক এমপ্লয়ির খোঁজ নিতে শেষে আমার কাছে। কেনিতের ছিল যেন লোকটি গায়ে লাগলো না, বরং কেনিতের এত অ্যাটিটিউড তার সহ্য হলো না। তবুও কিছু ভেবে একটা মুচকি হেসে বলল, কি আর করি বলুন, আপনাদের মতো বড় মাপের মানুষদের মতো তো আর বড় মাপের ব্রেন নেই। আমরা ছোটোখাটো ব্রেন নেই চলা মানুষজন, তাই আপনার কাছে এসেছিলাম। যদি আপনার সান্নিধ্যে এসে আমাদের ছোট ব্রেনটা যদি আর একটু বড় হয়ে যায়। আহসানের মতো কেনিতেরও এই লোকটিকে বিরক্ত লাগছে। সাধারণ অফিসারের চেয়ে একটু বেশি ইচড়ে পাকা টাইপের, কিন্তু এইসব বিষয়ে রিয়াক্ট করার লোক কেনিত নয়। ঠান্ডা মাথাতে এসব ছোটখাটো বিষয়কে সামনে নিতে হয়। কেনিতকে কিছু বলছে না বিধায় লোকটি বলল, রুহিকে লাস্ট দেখতে পাওয়া যায় শহরের নামকরা সেই লাভলি লাইট ক্লাবে। রুহি প্রায়ই এসব জায়গায় যাওয়া আসা করতো। অন্যান্য দিনের চেয়ে সেদিন রুহি অনেকটা আগে নাইট ক্লাব থেকে বেরিয়ে পড়ে। তবে সে সেদিন একা ছিল না, তার সাথে এক বড়সড় দেহের গরনে কালো ড্রেস পরা ছদ্মবেশী লোকও ছিল, দেখতে নাকি অনেকটা আপনারই মতো। আমি নিজে এসব বলছি না, সেখানে আধ মাতাল হয়ে থাকা লোকের কথা অনুযায়ী বানানো স্কেচ থেকে বলছি। শুধু একটা স্কেচ নয়, কয়েকটা কেস থেকে একই রকম ছবি পেয়েছি। কেনিতকে কিছু বলছে না বিধায় লোকটি বলল। আহসান এবার হেসে কথাগুলো বলা শেষ করে কেনিতের সামনে ডেস্কের উপর কিছু স্ক্র্যাচ করা আঁকা ছবির কাগজগুলো রাখলো। ছবিতে একটি মেয়ে আর কেনিতের মতো বলিষ্ঠ দেহের একজন লোককে দেখা যাচ্ছে, যদিও রুহির চেহারা স্পষ্ট হলো। তার পাশে থাকা লোকটিকে সম্পূর্ণ মাস্ক ক্যাপ দিয়ে ঢাকা, শারীরিক গঠন ব্যতীত চেহারা বোঝার কোনো উপায় নেই। কেনিত আবারও হাসলো। সঙ্গে কেনিত এবার নিজের রুবিস কিউবটা ঘোরানো বাদ দিয়ে আহসানের দিকে তাকালো এবং মুচকি হেসে বলতে লাগলো, যেখানে রক স্টার ভিকের এক কনসার্টে যেতে পারাটাই কারো কাছে ভাগ্যের বিষয়, সেখানে এই ভিকেই কিনা শহরের ওই লো ক্লাস নাইট ক্লাবে যাবে, রিডিকিউলাস। কেনিতের এই ইগো অ্যাটিটিউড বরাবরের মতোই লোকটির পছন্দ হলো না, তবুও মুচকি হেসে বলল, এটা আপনি না হলে তো অন্য কেউ হবে। ভালো করে দেখুন তো কোনোভাবে লোকটাকে চিনতে পারেন কিনা। কেনিত কিঞ্চিত বাঁকা হেসে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে সময় নষ্ট করাটা আমার পছন্দ নয়, আর জাস্ট 5 মিনিট সময় দেব, বাকিটা। লোকটির চোখ মুখ কঠিন করে বলল, অফিসে থাকা মিস রুহির সকল ডিটেলস চাই। কেনিত নির্বিকারে বলল, আজ পসিবল নয়। কেন পসিবল নয় মিস্টার ভিকে? কারণ সেসব এখনো গোছানো নেই। লোকটি হেসে বলল, নতুন করে কিছু অ্যাড করে গুছিয়ে দেবেন নাকি, যেন আমাদের চোখ এড়িয়ে অনেক কিছুই গায়েব হয়ে যায়। লোকটির কথা শুনে কেনিত শুধু মুচকি হাসলো, তবে কিছুই বলল না, যে কারণে আহসান এবার তীক্ষ্ণ কঞ্চে বলল, আমরা সকল ইনফরমেশন নিয়ে যাব। আপনি আপনার লোকদের বলুন যা যা গোছানোর তা যেন গুছিয়ে আমাদের সবকিছু দিয়ে দেয়। কেনিথের চেহারায় এবার কিছুটা গাম্ভীর্যের ছাপ দেখা গেল, কিছুটা তার ছিল আর রাগী কঞ্চে এক ভ্রু উঁচিয়ে বলল, এখানে আসার আগে আমার সম্পর্কে কিছুটা হলেও জেনে আসা উচিত ছিল। এই সুযোগ সবাই পায় না, আর যে একবার পেয়ে যায় সে দ্বিতীয়বার সুযোগ পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কেনিতের উপর জোর খাটিয়ে কোনো লাভ নেই। উল্টো এই দুঃসাহসিকতা করলে তার পরিমাণ মোটেও ভালো হয় না। আহসানের সাথে কেনিতের সংলাপ আর বেশি দূর এগোলো না। কেনিতের কথা মতো 5 মিনিট সময় পেরিয়ে যেতে আহসান আর তার অ্যাসিস্ট্যান্টকে কেনিত খানিকটা তার ছেলের সাথে চলে যেতে বলল। আর তারাও কেনিতের এত ইগো অ্যাটিটিউড সহ্য না করে গম্ভীর মুখে অফিস থেকে চলে যায়।
দুজনে চলে যেতে কেনিত সেই অতি পরিচিত নম্বরে ফোন করলো। মুহূর্তেই ওপাশ থেকে কোনো আওয়াজ আসার পূর্বেই কেনিত বলল, পুলিশ ইন্সপেক্টর আহসান হক। নামটা শুনতে ওপাশ থেকে কিছু সময় নিয়ে তড়িঘড়ি করে কেউ বলল, বস, ইনি তো পোস্টিং হয়ে আপনার ওখানে নতুন এসেছে, আগে রাজশাহীতে ছিল। কিছু করেছে নাকি? কেনিত সেসব কথায় পাত্তা না দিয়ে অকপচে বলল, এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখো, যদি আগের কিংবা বর্তমানে কোনো ভেজাল করে থাকে তবে শেষ করে দে। দেশের মধ্যে এত সুন্দর কিডদের থাকার প্রয়োজন নেই। আর যদি সত্যি উত্তম পুরুষ হয়ে নিজের প্রফেশনের প্রতি দরদি হয়ে থাকে তবে শেষ করার প্রয়োজন নেই। শুধু মিস্টার রেহানের মতো দুদিন পর একটা বড় অ্যাক্সিডেন্ট করিয়ে বছরখানেকের জন্য হসপিটালে থাকার ব্যবস্থা করে দে। ঠিক দুদিন পরই, কিন্তু এখনই করার কোনো প্রয়োজন নেই, তাহলে নতুন করে আবার সন্দেহের উৎপত্তি হবে। অপর প্রান্তে লোকটা সামান্য ঠক গেল। মাঝে মধ্যে তার নিজেকেই দোষারোপ করতে ইচ্ছে করে, কোন আক্কেলে যে এই কেনিতের সঙ্গেও ধরেছিল খেসার। মৃত্যুর আগ পর্যন্ত এই সঙ্গ এখন ছাড়তেও পারবে না। এই চিন্তা করলেই মৃত্যু তার এমনিতেই নিশ্চিত করে ছাড়বে কেনিত। কেনিতের কথা শেষে শুধু ছোট্ট করে এটুকু বলল, ওকে বস, যেমনটা বলছেন ঠিক তেমনই হবে। রাতের বেলায় অফিসের অনেকেই এখন বাড়ি ফিরতে শুরু করেছে। আর এদিকে নিজের কেবিনে বসে বসে আনা সেই কখন থেকে রেহানের সাথে কথা বলছে। কিছুক্ষণ আগে ভিডিও কলেও কথা বলেছিল, আর এখন অডিও কলে। ফোন সম্পর্কে ধারণা যতটা কম তার চেয়ে বেশি রেহানের সাথে কথা বলাতে আসক্ত থাকায় কেনিত যে তাকে কতবার ফোন দিয়েছে এতে তার হুঁশ নেই। এদিকে কেনিতের মেজাজও মোটেও কমেনি। নিজের কেবিন থেকে বের হয়ে আশেপাশে তাকালি দেখলো অনেকেই বাড়ি চলে গিয়েছে। আশেপাশে থেকে নজর সরিয়ে কেনিতের নজর সরাসরি আনায় আর কেবিনের দিকেই পড়লো। কেনিত বড় সড়ো পা ফেলে সেখানে গিয়ে দেখলো দরজা চাপিয়ে রাখা, আর ভেতর থেকে হেসে হেসে কথা বলার আওয়াজ আসছে। কেনিতে এই মুহূর্তে কপালটা কুঁচকে ফেলল। সে সরাসরি ভেতরে প্রবেশ না করে দরজা দুবার নক করলো, কিন্তু কোনো কাজ হলো না। উল্টো ভেতর থেকে আনায় হেসে হেসে কথা বলার আওয়াজগুলো শুনতে পেয়ে মেজাজ আরো বিগড়ে গেল। কেনিত শেষবারের মতন আরেকবার দরজা নক করলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বাধ্য হয়ে তৎক্ষণাৎ দরজাটা খুলে ভেতরে প্রবেশ করতেই তার নজর পড়লো দূরে জানালার কাছে দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলতে থাকা আনায়ের দিকে। আনা জানলার দিকে ফিরে থাকায় ও আর কেনিতকে প্রথমেই দেখতে পেল না। এদিকে কেনিতের চোখ মুখ লাল হয়ে গেছে। তার আর বুঝতে বাকি নেই যে আনায়া রেহানের সাথে এতক্ষণ ধরে কথা বলছে, আর এর জন্য দিন দুনিয়া ভুলে এখানে পড়ে রয়েছে। কেনিত দরজাটা সজোরে লাগিয়ে লক করে দিতে আনায় শব্দ শুনে চমকে পেছনে ফিরে তাকালো। কেনিতের এমন রূপ দেখে আনায় হঠাৎ অনেকটা চমকে উঠল। তড়িৎ ফোনটা কানে ধরে নিচু স্বরে বলল, রেহান, আমি একটু পরে ফোন করছি। এই বলেই কল কেটে দিয়ে সোজা কেনিতের দিকে তড়িঘড়ি করে এগিয়ে এসে অপ্রস্তুত সুরে বলল, স্যার, কিছু হয়েছে আপনাকে এমন? কেনিত আনার দিকে তীক্ষ্ণ নজর ফেলে বলল, জাস্ট চেক ইউর ফোন। আনার মস্তিষ্কে কথাটা অর্থ বুঝতেই অপ্রস্তুতে তড়িঘড়ি করে নিজের ফোন চেক করতেই লাগলো। সে কি চেক করবে প্রথমে না বুঝতে পারলেও হুট করে কল লিস্টটা চেক করতে গিয়ে গলায় শুকিয়ে গেল। এতবার কেনিত তাকে ফোন করেছে, অথচ আনায়া একটু টের পায়নি। এমনি তো কেনিত তাকে ফোন করবে না, নিশ্চিত কোনো ঘটনাই ঘটে গেছে। কিন্তু এখন সে কি করবে? আনায়া ঠোঁট ভিজে কিছু বলতে যাবে তার আগে কেনিত বলল, এটা কাজ করার জায়গা, কারণ এটা অফিস, কোনো কমিউনিটি সেন্টার নয়। আনায়া কেনিতের কথায় ঝোঁক গেল। অন্যদিকে কেনিত তীক্ষ্ণ সুরে আবারও বলল, আমি এখানে কাউকে বসে বসে থাকার জন্য নিজের পিএ বানাইনি। অফিসের এমপ্লয়ি নিখোঁজ হওয়ার জন্য পুলিশকে জবাবদিহি করার কাজটা আমার নয়। এই সব কিছু হ্যান্ডেল করার দায়িত্বটা ভিকের পিএকে করতে হয়, আর যদি সেটা না পারে তো এখানে তার কাজের কোনো প্রয়োজন নেই। কেনিত ডেস্কের পাশে দাঁড়িয়ে, আর এটা বলতে না বলতে কেনিত ডেস্কে থাকা গ্লাসের পেন হোল্ডারটা নিয়ে নিজের কাজের ডেস্কটায় সজোরে আঘাত করতেই সেটা তো ভাঙলো, সাথে ততক্ষণে কিছু কাচের টুকরো ঢুকে হাতের তালুর বিভিন্ন অংশ কেটে গেল। হঠাৎ এমন কিছু যে কেনিত করবে তা আনার বিন্দুমাত্র বুঝতে পারেনি। সে তো এটাও বুঝতে পারছে না কেনিত আসলে কিসের কথা বলছে। হঠাৎ এখানে পুলিশ আসলো কেন? যদিও কেনিতের রাগ আনার পিয়ে হওয়া সত্ত্বেও ঠিকমতো কাজ করেনি এই কারণেই নয়, বরং অন্য কিছু রয়েছে। কেনিতের হাত শক্ত করে মুঠো করে রাখায় রক্ত যেন আরও চুয়ে চুয়ে গ্লাসের টেবিলটায় উপর পড়ছে। আনায় হঠাৎ এমন কিছু দেখে বিচলিত হলো। এমনিতেও তার হালকা পাতলা হিমোফোবিয়া রয়েছে। হুট করেই
একটু বেশি রক্ত দেখে ফেললেই মস্তিষ্ক নড়াচড়া দিয়ে ওঠে, যদিও বিষয়টি খুব গুরুতর নয়। আনায়া সবসময় এইসব বিষয়কে ম্যানেজ করে নেয়, তাই খুব একটা সমস্যা না হলেও এক নাগারে রক্তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলে তার গা গোলাতে শুরু করে। আনায়া কেনিতের অমন অবস্থা দেখে তড়িঘড়ি করে কেনিতের কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরতে চাইলে কেনিত বাধা দিল। যদিও আনায়াও কনফিউজড সে কী করবে, তবুও কিছুটা জড়সড় করে হাত ধরে পাশে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে কেনিতের মুষ্ঠ করা হাত পরিষ্কার করতে লাগলো আর অনুনয় করতে বলতে থাকলো, স্যার সরি, আমি সত্যি কিছু বুঝতে পারিনি। প্লিজ হাতটা এভাবে মুষ্টি বেঁধে রাখবেন না, তাহলে আরো বেশি ব্লাড বের হবে। কাছের টুকরোগুলো পরিষ্কার করা হয়নি, এভাবে মুষ্টি করে রাখলে তো ওসব ভেতরে ঢুকে যাবে। আনায়া বারবার কেনিতের দিকে আর ওর হাতের দিকে তাকিয়ে কাজ করছে আর তড়িঘড়ি করে কথাগুলো বলছে, যদিও কেনিতের নজর সম্পূর্ণ নিচের দিকে। না সে আনার দিকে তাকাচ্ছে, না নিজের হাতের দিকে, শুধু এক ধ্যানে আনার কথাগুলো শুনে যাচ্ছে। স্যার আই এম রিয়েলি সরি, আর কখনো এমন ভুল করব না। আমি রেহানের সাথে, আমার ফিয়ান্সের সাথে। এবার আনায়া সম্পূর্ণ কথাটুকু শেষ হলো না, তার আগে কেনিত এমন এক কাজ করে বসলো যে আনায়া দুঃস্বপ্ন কখনো কল্পনাই করতে পারেনি। আনায়া মুহূর্তেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল, মস্তিষ্কের সবকিছু যেন গরমিল হয়ে গেল। আনায়া কেনিতের হাতের রক্ত পরিষ্কার করতে করতে কথাগুলো বলছিল, হঠাৎ রেহান আর ফিয়ান্সের কথা বলতেই যেন সেটা তার কাল হলো। ঠিক ওই মুহূর্তেই নিজের বলিষ্ঠ বাম হাত দিয়ে আনায়ার পিঠ হাত দিয়ে আঁকড়ে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অন্যদিকে তার রক্ত মাখা ডান হাত দিয়ে আনায়ার মাথার পেছনে চুলের অংশটুকু শক্ত করে হাত ছড়িয়ে আঁকড়ে ধরল। ততক্ষণে নিজের কাছে নিয়ে এসে দুই উষ্ঠকে মিলিতই করল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে আনায়া কিছু বুঝতেই পারল না। কেনিত যত সহজেই খুব দ্রুত আঁকড়ে ধরেছিল, ঠিক তত দ্রুতই আবারও এক পৈশাচিক কাজ করে আনায়াকে ছেড়ে দিল। পৈশাচিক এই কারণেই বলা হলো কেননা আনায়াকে কেনিত ছেড়ে দিতেই সে বিস্মিত চোখে কেনিতকে দেখতে দেখতে তার হাত নিয়ে তার ঠোঁটে ছোঁয়ালো। কিছু তরল পদার্থ নিজের আঙুলের ডগায় অনুভব করতেই লাগলো। সঙ্গে ধীরে ধীরে মস্তিষ্ক ঠিকভাবে সক্রিয় হতে নিজের উষ্ঠে ব্যথা অনুভব করল। তার যেন মনে হচ্ছে এই মুহূর্তে এক নিকৃষ্ট জানোয়ার তার উষ্ঠকে ছিঁড়ে খুঁড়ে দেওয়ার পরিকল্পনাই ছিল। আনায়া কেনিতের দিকে থেকে চোখ সরিয়ে নিজের কাঁপতে থাকা আঙুলের ডগা লেগে থাকা রক্তগুলো একবার দেখে নিয়ে আবারও কেনিতের দিকে বিস্মিত নজরে তাকাতে দেখতে পেল কেনিত নিজের কাজ খানিকটা বাঁকা হেসে বলল, আশা করি বার্থডে গিফটটা পছন্দ হয়েছে। হ্যাপি বার্থডে মাই ব্লাড। ভিকে হঠাৎ এক অল্প বয়সী কণ্ঠস্বর শুনে কেনিত কিঞ্চিত কপাল কুঁচকে পেছনে তাকালো। তাকিয়ে এক হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে থাকা অল্প বয়সী মেয়েকে দেখলো। তড়িৎ মনে করতে চাইল মেয়েটা কি তার পরিচিত। এরই মাঝে সাদা গাউন পরা মেয়েটা বিস্মিত চেহারা নিয়ে তার দিকে এগিয়ে এলো। কেনিত কয়েক পা এগিয়ে অকপটে মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কে? সাধারণত কেনিত এমন কাউকে তার আশেপাশে দেখলে পাত্তা দেয় না, হয়তোবা অন্য কেউ হলে এতক্ষণে তাকেও পাত্তা না দিয়ে নিজের কাছে চলে যেত, কিন্তু এবার এমন কিছু না করে আগ্রহ নিয়ে মেয়েটির নাম জিজ্ঞেস করতে মেয়েটি মুচকি হেসে বলল, আমি ইনায়া শিকদার ইরা। কেনিত কিছু মুহূর্ত এক নাগারে ইনায়াকে দেখে কিঞ্চিত মুচকি হাসল, এরপর ইনায়ার উদ্দেশ্যেই বলল, তুমি এখানে কিভাবে? যদিও এর উত্তরটা কেনিতের জানা, তবে তার উদ্দেশ্য কিছু ভিন্ন। তোমার বিয়ে, আপনার বিয়ে। ইটস ওকে, তুমি করেই বলতে পারো। ইনায়া খুশি হয়ে মুচকি হেসে ফেলল। তোমার বিয়ে আনায়া শিকদারের ছোট বোন আমি। ও, বোনের সাথে বেড়াতে এসেছো? আবার না, আমি তোমার অনেক বড় ফ্যান, আর আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। এটা আমার লাইফের ড্রিম ছিল, যা আজ পূরণ হয়ে গিয়েছে। ইয়াহু বলে খুশিতে চোখ মুখ কিঞ্চিত খিচে ফেলল। ইনায়া রুম থেকে বেরিয়ে আশেপাশে আস্তে আস্তে হাঁটাহাঁটি করে চারপাশ দেখছিল। এরই মাঝে কেনিত অফিসে এসে নিজের কেবিনের দিকে যেতে নিলে হঠাৎই ইনায়ার নজরে পড়ে কেনিত, আর মুহূর্তেই পেছন থেকে আন্দাজেই চিনতে পেরে কেনিতকে ডাক দেয়। এরপর কেনিত ওকে নিজের কেবিনে নিয়ে এসে স্টাফকে ডেকে কিছু চকলেটের ব্যবস্থাই করতে বলে। এরপর ওর
থেকে ধীরে ধীরে অনেক কিছুই শুনতে থাকে, বিশেষ করে আনায়া আর তার বাবার সম্পর্কে। এনায়া তো এমন সঙ্গ পেয়ে দিন দুনিয়া ভুলে যাওয়ার মতো অবস্থা। কেনিত 1 লাইন জিজ্ঞেস করে এনায়া 10 লাইন বলে দিয়েছে। কেনিত এক পর্যায়ে নানান কথা জিজ্ঞেস করতে গিয়ে আনায়া আর রেহানের সম্পর্কে অনেক কিছুই জানিয়ে দেয়, বিশেষ করে সকালবেলা রেহানের পাঠানো আইফোনের সঙ্গে ফুলের তোড়া, আবার আনার প্রতি রেহানের কেয়ারিং বিহেভিয়ার, মোটামুটি সবকিছুই বলেছে কেনিতকে। যদিও এসব জানার পর কেনিতের মাথায় অনেক কিছুই চলছিল, কিন্তু এখনো সে কোনো পদক্ষেপ নিতেই চায়নি। কিন্তু শেষ সময়ে শেষমেশ হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে আনায়ার সাথে অমন অপ্রত্যাশিত কাজ করে নিজের রাগ ঝেড়েই দেয়। আনায়া ধীরে ধীরে চোখ খুলে আশপাশ দেখতেই চাইল। হঠাৎ অমন অপ্রত্যাশিত ঘটনা আর রক্ত দেখে তার মস্তিষ্ক আর সক্রিয় থাকতে পারেনি। মুহূর্তে নিচের আঙুলের ডগার রক্ত দেখতে দেখতে মাথায় ঘুরে সেন্সলেস হয়ে যায়। আনায়া সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যেতে নিলেই কেনিত কিছুটা অবাক হয়ে আনায়াকে ধরে টান দিতে নিলেই আনায়া ওর বুকের উপর পড়ে যায়। কেনিত ভেবেছিল আনায়া হয়তো অনেকটা বিস্মিত হবে, এরপর হয়তো যে কোনো একটা পদক্ষেপ নিবে, নয়তো শকড হয়ে কিছুই করবে না। কিন্তু এভাবে সেন্সলেস হয়ে যাওয়াতে কেনিত কিঞ্চিত কপাল কুঁচকে ভাবতে লাগলো হঠাৎ এমনটা হওয়ার কারণ কি। ও কি একটু বেশি শকড হয়ে গিয়েছে? পরক্ষণই কেনিতের কিছু একটা মনে পড়ে মুচকি এসে বলিষ্ঠ হাতে নিজের সাথে আগলে রাখা আনার অচেতন চেহারার দিকে তাকিয়েই বলল, হোয়াট এ কম্বিনেশন আমাদের। আমি যেটাকে ভালোবাসি ও সেটাকেই ভয় পাই। হিমোফোবিয়া। শেষের শব্দটা বিড়বিড় করে বলে আবারও কিঞ্চিত ঠোঁট কামড়ে কেনিত হাসল। আনায়া যে হিমোফোবিয়া আছে সেটা কেনিতের জানা ছিল, কিন্তু বিষয়টি ততটা গুরুতর আর অনেক দিনের পুরনো বিষয় হওয়ায় কেনিতের সেভাবে খেয়াল ছিল না। কেনিত আর দেরি না করে আনায়াকে পাজা কোলে নিয়ে রুমে থাকা সোফার উপরে শুয়ে দিল। এরপর কেবিনের ভেতরে থাকা ফার্স্ট এড বক্স নিয়ে এসে আনায়ার মুখের কাছে হাঁটু গেড়ে বসল। এরপর অল্প করে তুলো নিয়ে তাতে হালকা মেডিসিন লাগিয়ে আনায়া ঠোঁটের বাম অংশে বিচ্ছিরিভাবে কেটে যাওয়া জায়গাটায় লেগে থাকা রক্ত ধীরে ধীরে পরিষ্কার করতে লাগলো। জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতেই কেনিত খেয়াল করলো গোলাপি ঠোঁটের প্রায় অর্ধেকটাই কেমন লালচে বর্ণের হয়ে যাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে ক্ষত জায়গাটা বুলিয়ে দিতে লাগলো। আর অপলকভাবে একবার আনায়ার অচেতন চেহারাকে দেখছে, তো একবার তার ঠোঁটকে। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কেনিত মৃদুস্বরে বলল, এই সব কিছু তুই নিজেই নিজের ভাগ্যে টেনে এনেছিস, নয়তো আমি তো সব কিছুই ছেড়েই দিয়েছিলাম। কিন্তু এবার আর তেমন কিছুই হচ্ছে না। ভুল যখন করেই ফেলেছিস তার ফলাফল তো এখন সারা জীবন ভোগ করতেই হবে। প্রায় অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আনায়া জ্ঞান ফিরলে সে ধীরে ধীরে চোখ খুলে তার সামনে কেনিতের চেহারা স্পষ্টই হতে নিলে আনায়া পূর্ববর্তী ঘটনাগুলো মনে করতে চাইল। কিছুক্ষণ আগে ঠিক কি হয়েছিল তা মস্তিষ্কে নড়াচড়া দিতে আনায়া তড়িৎ চমকে বসে পড়ল। অন্যদিকে কেনিত নির্বিকার ওভাবেই হাঁটু গেড়ে বসে বসে আনায়াকে দেখছিল, কিন্তু আনায়া জ্ঞান ফিরে চমকে উঠে বসলেও কেনিতের মাঝে নড়চড় হলো না। সে বিস্মিত চোখে তাকিয়ে থাকা আনায়ার দিকে নির্বিকারই তাকিয়ে রইল। এদিকে আনায়া একটু আগের ঘটনাটা নিশ্চিত হওয়ার জন্য দ্রুত নিজের ঠোঁটে হাত দিতে ব্যথার ছোটে কিঞ্চিত কেঁপে উঠল। তারপর দ্রুত কেনিতের নিঃশব্দ চেহারার দিকে ভয়ার্থ আর রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনি এমনটা কেন করলেন আমার সাথে? আপনি আপনি এতটা জঘন্য কাজ কিভাবে করলেন? আপনি আমার সাথে কোন সাহসে আপনি এই কাজ করলেন? আমি জানতাম আপনি সবার থেকে আলাদা, স্বাভাবিক নন আপনি। এই জন্য আপনার সব কাজকেই নিজের বড় ভাইয়ের মতো ভেবেছি। তবে এটা কেমন অসভ্যতা ছিল? আনায়া শেষের কথাগুলো কিছুটা ছিচিয়ে রাগান্বিত সুরেই বলা, যেন ভেতরে তার রাগ ক্রমান্বয়ে বেড়ে উঠছে। কেনিত আনায়ার এহেন অবস্থা দেখে কিঞ্চিত হেসে বলল, একটু আস্তে, চেঁচামেচি আমার পছন্দ নয়। আনায়া যেন নিজের রাগান্বিত কণ্ঠস্বরকে আর একটু কঠোর করে রাগে ফুঁসতে লাগলো, সঙ্গে রাগের দরুন দাঁত খিচে বলা, আপনি যেটা করেছেন এর পরেও আপনি বলছেন চেঁচামেচি আপনার পছন্দ নয়। এটা তো ফার্স্ট কিছু নয়। সরুন আপনি আমার সামনে থেকে, আমাকে যেতে দিন, নয়তো আমি চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে জানিয়ে দিব যে আপনি কত বড় মুখোশধারী জানোয়ার। কথা শুনে কেনিত হেসে বলল, পুরো অফিসের প্রত্যেকটা রুমই সাউন্ড প্রুফ, আর এই রুমের দরজাও কিন্তু লাগানো।
এটা শুনতে নিজেকে তটস্থ করলো, নিজের রাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, কেন এমন অসভ্যতাম করলেন? কোন অধিকারে করলেন এমন কাজ, নিজেকে এক নিকৃষ্ট মানবের পরিচয় দিতে? হুম, আমি কিছুই করতে চাইনি, তুই নিজে বাধ্য করেছিস আমায়। শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুই নিজেই দায়ী। আর অধিকারের কথা বললে সেটা আমার আছে, আমি চাইলে। কেনিতের বাকি কতটুকু সম্পূর্ণ করার আর সুযোগ হলো না। তার আগেই শক্তপোক্ত একটা চড়ের আঘাত এসে তার গালের উপর পড়ল। সেই সঙ্গে কেনিত চোখ মুখ শক্ত করে আনার দিকে তাকালো। অন্যদিকে আনায়া নিজের এই কাজে একটু বিস্মিত নয়। অন্যান্য সময়ের মতো হলে হয়তো তার মাঝে আতঙ্ক কাজ করত, তেমন কোনো কিছুরই আভাস আর এখন নেই। আনার চোখ মুখে শক্তপোক্ত করে রাগান্বিত চোখে কেনিতকে দেখে যাচ্ছে। কেনিত তখনই অকপচে বলতে লাগলো, হিসেব অনুযায়ী এই চটটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু এই নিয়ে তুই দুইবার ঠিক একই ভুল করলি। কেনিতের কথা হঠাৎ আনায়া সেই দিনের কনসার্টের রাতে কেনিতকে চর মারার কথাটা মনে পড়লো। কিন্তু সে যেমনটা ভেবে রেখেছিল বিষয়টি, যেদিন কেনিত জানতে পারবে সেই মেয়েটা আসলেই সেদিন নিশ্চয়ই কেনিত কি করবে এই ভেবে নিজের 12-13টা বেজে যাবে। অথচ এই মুহূর্তে তার কিছুই মনে হচ্ছে না। উল্টো খেপে গিয়ে বলল, আপনি এতটা খারাপ? সেই ঘটনারই শোধ নিলেন আজ, তাই না? আর কি বললেন আপনি? আমি ভুল করেছি? আমি মোটেও কোনো ভুল করিনি। সেদিনও আমি ঠিক করেছিলাম, আজও আমি ঠিক করেছি, কারণ এসব আপনার প্রাপ্য ছিল। কেনিত আনার কথা শুনে মুচকি হেসে বলল, আমি মোটেও সেই ঘটনার শোধ নেইনি। আমি যদি সত্যি কিছু করতে চাইতাম তবে আজ তুই এখানে জ্যান্ত থাকতে পারতি না। তখনই বলেছিলাম এটা জাস্ট তোর বার্থডে গিফট ছিল। প্রেমিক আশিকদের মতো বার্থডেতে ফোন, জুয়েলারি, ফ্লাওয়ার দেওয়ার মতো নর্মাল জিনিস তুই কখনো আমার কাছে পাবি না। কেনিত মানে অবশ্যই সেটা ইউনিকই হবে। আনায়া কেনিতের কথাগুলো নিজের মস্তিষ্কে বিশ্লেষণ করতে চাইল। তার শুধু এটাই মনে হচ্ছে, তাই অনেকটাই নিজের কণ্ঠস্বরকে কঠোর করে বলল, কি চাই আপনার? আপনি ঠিক কোন উদ্দেশ্যে আমার জীবনে এসেছেন বলবেন প্লিজ? কেনিত এবার হাঁটু গেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর তার কেটে যাওয়া হাতের দিকে তাকিয়ে দেখলো জায়গাটা পরিষ্কার করা হয়নি, সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তগুলো অনেকটা শুকিয়ে যেতে শুরু করেছে। তার দিকে শক্ত চোখে তাকিয়ে সোফায় বসে থাকা আনায়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো কেনিত। এরপর তার সেই কাটা হাতটাকে আনায়ার দিকে এগিয়ে আনায়ার কাঁধের পাশে সোফায় হাতের ভর দিয়ে আনায়ার দিকে নিজেকে অগ্রসর করলো। একটা সময় পর আনায়ার কঠোর চেহারা ঠিক সামনাসামনি নিজের মুখটাকে এগিয়ে নিয়ে গিয়ে অকপটে বলতে লাগলো, চাই তো আমি অনেক কিছু, কিন্তু আমি যা যা চাই তা কি তুই দিতে পারবি? আনায়া উত্তরে কিছুই বলল না, বরং চোখ শক্ত করে একইভাবে কেনিতের দিকে তাকিয়ে রইল। কেনিত আজ আর তার এত কাছে থাকার পরও তার মাঝে কোনো সংকোচ কিংবা ভয়ের বিন্দুমাত্র আভাস নেই। শুধু তার সামনে থাকা লোকটির প্রতি প্রতিনিয়ত তীব্র ঘৃণা, রাগ আর ক্ষোভ জন্মাচ্ছে। এরই মাঝে কেনিত নিজের চোখ মুখ শক্ত করে গাম্ভীর্যের সঙ্গে বলল, পারবি না তো, জানি তো তুই কিছুই ফিরিয়ে দিতে পারবি না, কারণ তুই তো শুধু কেড়ে নিতে জানিস। আমার সর্বস্ব কেড়ে নেওয়ার পেছনে শুধু তুই দায়ী। যদিও আনার এই কথার অর্থ বুঝল না, আর সে বুঝতেও চাইল না। এই লোকটিকে তার জাস্ট অসহ্য লাগছে। মনে হচ্ছে একে শেষ করে দিতে পারলে শান্তি। আনায়া চোখ মুখ খানিকটা খেঁচে কেনিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করলো, কারণ তার সামান্য ধাক্কা কেনিতে কিছুই হলো না। কেনিত যেহেতু আনায়াকে এক হাতের সাহায্যে আবদ্ধ করে রেখেছিল, তাই আনায়া অন্য পাশ দিয়ে সহজেই বসা থেকে উঠে এসে বেরিয়ে এলো। কেনিত স্যারে অবশ্য আনায়াকে সহজে আটকাতে পারত, কিন্তু এমনটা সে করলো না। বরং কেনিত সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গোছায় আনার দিকে অপলক তাকিয়ে রইল। এদিকে আনায়া প্রথমে আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। পুনরায় ফিরে এসে কেনিতের সামনে এসে দাঁড়াতে কেনিত মুচকি হেসে বলল, কি হলো, আরো কিছু চাই নাকি? আনায়া ঠিক কি কেনিতের কথার উদ্দেশ্য বুঝলো, তবে সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অকপটে বলতে লাগলো, আমি রিজাইন করতে চাই, আর এক মুহূর্তের এখানে থাকার ইচ্ছে নেই আমার। কেনিত আনায়ার কথা শুনে আবার মুচকি হাসলো। এরপর
ঘাটটাকে কিঞ্চিত কাত করে বলল, তারা মাই ব্লাড এভাবে বোকার মতো কথা বলতে নেই। বাড়িতে অসুস্থ বাবা ছোট বোন রয়েছে, এখন এই জবটা ছেড়ে দিলে তাদের যথাযথ দেখভাল করবি কিভাবে? আর তোর সো কল্ড ইমন ভাই নিশ্চয়ই তোকে জয়নিং লেটারটা পড়িয়েই সাইন করিয়েছিল। যদি এমনটা হয় তবে তোর তো জানার কথা যে এই অফিসের যে কোনো সেক্টর থেকে কেউ 6 মাসের আগে রিজাইন করতে পারবে না। সঙ্গে স্বইচ্ছায় রিজাইন করতে হলে তার পরিবর্তে অন্য কাউকে সেই পজিশনে বসিয়ে যেতে হবে। আর এসব কেউ না মানলে তাকে অর্ধশত কোটি টাকা নয়তো 5 বছরের কারাদণ্ড হবে।